আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Good morning, dear students. Hope that you all are well by the grace of Almighty. I'm also well. Dear students, in our previous class, we discussed voice narration and what is narration and what are the part of narration. Today, we will thoroughly discuss narration. Before going to the text, I'm going to share the screen.
Dear students, here we see in that slide that দেখো ডিরেক্ট ন্যারেশনে যে রিপোর্টেড স্পিচ যেটা বলা হয়, যেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে, ওখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যদি তোমার ফার্স্ট পারসন থাকে তাহলে কাকে বুঝাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে বুঝাবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝাবে। যদি থার্ড পারসন বা হয় তাহলে পারে ওখানে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন হলে ওখানে যা আছে তাই, অর্থাৎ যেই নাম বলতেছে সেই নাম, সে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কাউকেই ধরবে না, বুঝাবে না। অর্থাৎ সেই থার্ড পারসন যে তাকে উনার যেটা আছে সেটাই হবে। এভাবে এই অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের যে প্রোনাউন গুলো আছে কিভাবে পরিবর্তন, পার্সন গুলো আছে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখি। দেখো নিচে একটা উদাহরণ বাম পাশে দেয়া, দেখো মাঝখানে নিচে মাঝখানে দেখো বাম পাশের দিকে হি সেজ, সে বলে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখো সেজ প্রেজেন্ট টেন্সে, যে সেড তাহলে পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে দেখো হি সেজ আই ওয়ার্ক হার্ড, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে এখানে ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ ওই টেন্সই থাকবে, কিন্তু পাস্ট টেন্স হলে ওইভাবে পরিবর্তন হতো। হি সেজ, সে বলে, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সে, তার সাবজেক্ট হচ্ছে হি, আর দেখো ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে আছে কি? আই ওয়ার্ক হার্ড, আমি কাজ করি। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে বুঝাবে? ফার্স্ট পারসন বুঝাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্ব হি আছে, তাহলে কি হবে? সাবজেক্টিভ ফর্মে আই এর, অর্থাৎ হি হয় সাবজেক্ট ফর্ম। তারপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, পরিবর্তন করা যাবে না, সেইজ আছে রিপোর্টিং ভার্ব, সুতরাং এটা প্রেজেন্ট টেন্সই হবে। তারপরে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস অথবা ইএস হয়, সুতরাং হি ওয়ার্কের সাথে এস, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হি ওয়ার্কস হার্ড। আচ্ছা, তারপরে দেখো মাঝখানে ডান পাশে যে উদাহরণটা, এটা দেখো তোমাদের জন্য সুবিধা হবে। আর একটা উদাহরণ, হি সেজ টু মি, হি সেজ টু মি, সুপ্রিয় শিক্ষার্থী এটা দেখো, হি সেজ টু মি। আচ্ছা, হি সেজ টু মি এর পরে ওখানে কমা, ইনভার্টেড কমা হবে, ঠিক আছে, এখানে উঠেনি। হি সেজ টু মি ইউ ওয়ার্ক হার্ড, ইউ মানে কাকে বোঝাচ্ছে? সেকেন্ড পারসন। ইউটা এটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে বোঝাবে। হি সেজ, হি হচ্ছে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের, আর মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। মি মানে আই, সাবজেক্ট ফর্ম হলে আই হয়, ঠিক আছে। দেখো কিন্তু এটা আছে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে পারে এই ইনভার্টেড কমার অংশটা ওই একই টেন্সে হয়, কিন্তু পাস্ট টেন্স হলে পারে সাধারণত পরীক্ষার খাতায় পাস্ট টেন্স বেশি থাকে। পাস্ট টেন্স থাকলে পারে সবগুলো কিন্তু ওই যে টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন হয়, যেটা আমি চার্টে দেখিয়েছিলাম, আবার দেখাবো, অসুবিধা নেই। হি সেজ টু মি, তারপরে এখানে কমা, ইনভার্টেড কমা হবে, এখানে উঠে নি দিতে হবে। হি সেজ টু মি ইউ ওয়ার্ক হার্ড, সে আমাকে বলে তুমি কঠোর পরিশ্রম করো। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বুঝাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অবজেক্ট এখানে আমরা রিপোর্টিং ভার্ব সেইজ, সেইজের সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে মি, তাহলে কি করব? সেকেন্ড পারসন মানে মি কে বোঝাচ্ছে, মি তো অবজেক্টিভ ফর্ম, কিন্তু আমাকে বসাতে হবে সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম কি? মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। হি সেজ দ্যাট, হি সেজ টু মি দ্যাট আই, আচ্ছা আই এর সাথে তো ওয়ার্কের সাথে এস হয় না, এখানে আরেকটা ভুল আছে, এই থেকে ইন্টারনেট থেকে নিয়েছি তো এই জন্য মনে হয় এরকম ভুলটা এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আই ওয়ার্কের সাথে এস হবে না, ঠিক আছে, যেহেতু ফার্স্ট পারসন আই, ফার্স্ট পারসনের সাথে এস বাই এস হয় না, তাহলে এসটা বাদ দেবে। হি সেজ টু মি দ্যাট আই ওয়ার্ক হার্ড, এসটা বাদ যাবে আর ইনভার্টেড কমা বাদ যাবে, এভাবে চেঞ্জ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরের ইসে যাই, স্লাইডে। এখানে দেখো ওখান থেকে এখানে একটু ক্লিয়ার ভালোভাবে বোঝা যাচ্ছে।
এখানে দেখো রিপোর্টিং ভার্ব সবগুলো পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব সেড, সেড টু মি, দেখো সবগুলো পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স থাকলে ওই পরের ইনভার্টেড কমার অংশগুলো ওভাবে পরিবর্তন হয় টেন্স অনুসারে। দেখো এখানে পার্সনের পরিবর্তন কিভাবে হচ্ছে দেখো। হি সেড, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে হি, এখানে অবজেক্ট কে সেটা বলেনি। তারপর দেখো আই এম রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড, আই মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে বোঝাবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি কে বোঝাচ্ছে। আর রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট টেন্স, সুতরাং ইনভার্টেড কমার মধ্যে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, দেখো মাই ফ্রেন্ড, মাই এটা কোন পারসন, ফার্স্ট পারসন, সুতরাং ফার্স্ট পারসন এই সাবজেক্ট কে বোঝাবে, তাহলে মানে মাইটা কোন পসেসিভ ফর্মে আছে। ঠিক আছে, তাহলে পারে হি এর পসেসিভ ফর্ম কি হবে, হিজ। ঠিক আছে, দেখো হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার টু মাই মানে হিজ ফ্রেন্ড, এভাবে। তারপরে নিচের উদাহরণটা দেখো, দা বয়েজ সেইড, বালকেরা বলে, তারপরে কমা ইনভার্টেড কমা দিয়ে উই আর গোয়িং ফর ট্রিপ, উই কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হইলে ফার্স্ট পারসন প্লুরাল। ঠিক আছে, আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা উই ফার্স্ট পারসন, তাই কি হবে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে বোঝাবে, দা বয়েজ দেরকে বোঝাবে, মানে বালকেরা মানে তারা। ঠিক আছে, বালকেরা মানে কি, তাহারা, দে, তাহলে কি হবে দে। আচ্ছা এখানে দে আর গোয়িং হবে না, দে ওয়ার গোয়িং হবে। ঠিক আছে, কারণটা কি, এই যেহেতু রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে, পরেরটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, দে ওয়ার গোয়িং ফর ট্রিপ, দে ওয়ার হবে, দে ওয়ার গোয়িং ফর ট্রিপ, এখানে দে আর না, এখানে হবে দে ওয়ার, ডাব্লিউ ই আর ই, দে ওয়ার, ডাব্লিউ ই আর ই, দে ওয়ার গোয়িং ফর ট্রিপ, এভাবে হবে। এই ইন্টারনেট থেকে নিলেই এতগুলো ভুল, মাথা নষ্ট হয়ে যাবে দেখ। আচ্ছা তারপরে দেখো 3 নাম্বারটা, এই নিচেরটাও তো ভুল দেখছি, এখানে হ্যাভ আছে, হবে হবে হ্যাড, যেহেতু রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে, এটা হবে হ্যাড, ইউ সেড টু মি দ্যাট ইউ হ্যাড, এই সে ডি হবে হ্যাড, ইউ হ্যাড ডান ইওর ওয়ার্ক। দেখো আইটা মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে মানে, রিপিটিং ভার্বের সাবজেক্ট মানে ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসিভ ফর্ম, সাবজেক্ট ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই, পসেসিভ ফর্ম আবার আলাদা। দেখো ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, আবার অবজেক্টিভ ফর্ম ইউ, কিন্তু পসেসিভ ফর্ম কি হবে, ইওর। ঠিক আছে, মাই আছে ইওর হবে, এভাবে। আর টেন্স দেখো হ্যাভ ডান মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, আর যেটা আছে ডান, তারপরে মাই হয়ে যাবে ইওর ওয়ার্ক, এভাবে। আমরা পার্সনের সম্পর্কে আমরা ন্যারেশনটা দেখছি, পরের স্লাইডে আমরা যাবো সুপ্রিয় শিক্ষার্থী। আচ্ছা এখানে দেখো কিছু কিছু জিনিস মনে রাখা রাখা উচিত। দেখো এখানে কি বলছে, ডিউরিং দ্য চেঞ্জ টেক কেয়ার অফ দ্য ফলোইং রাইটিং, পরিবর্তন, ন্যারেশন পরিবর্তন করার সময়, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হয়। দেখো সেড টু থাকলে টোল্ড দিতে হয়, এটা কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেজ টু থাকলে কি দিব, টেলস দিব, সে টু থাকলে টেল দিব, বাট অ্যাকর্ডিং টু দ্য রিলেশন অফ সাবজেক্ট টু ইটস অবজেক্ট উই চেঞ্জ সেড টু, সেজ টু, সে টু ইনটু ইনকোয়ার্ড বা আস্কড বা সাজেস্টেড অলসো। অর্থাৎ কি করব, আস্ক দিব কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাজেস্টেড দিব বা অর্ডার দিব, এটা কোথায় দিব, ওটা দিব ইম্পারেটিভ সেন্টেন্সে, অবজেক্টিভ সেন্টেন্সে কি দিব, উইশড বা প্রেড দিব, এভাবে। আচ্ছা তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, ইনভার্টেড কমা ইজ রিপ্লেসড বাই দ্যাট, অর্থাৎ ইনভার্টেড কমা পরিবর্তন হবে দ্যাট, ইফ হবে কোথায়, ইফ হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, টু হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো তারপরে নট টু, এটাও ওই একই টেন্সে, একই সেন্টেন্সে। দেখো আর ডাব্লিউএস ওয়ার্ড হয় কোথায়, ইফ এবং ডাব্লিউএস ওয়ার্ড হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, দেখো আর দেখো আর কোথায় কোথায় দ্যাট হয়, দ্যাট হয় দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট হয়। ঠিক আছে, এখানে আবার বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু হয়, নো দিয়ে নট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সে নট টু, আর নো নট না থাকলে হয় শুধু টু দিয়ে হবে।
এটা পরিবর্তন দেখো। আচ্ছা, দ্যাট হয় অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আর টু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড। এভাবে দেখো। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, এটা বলেনি। অপারেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, ঠিক আছে, মাই প্রেইড বা উইশড দিয়ে তারপরে দ্যাট হবে। আচ্ছা, পরেরটা আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই তোমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা যদি সেড অর্থাৎ পাস্ট টেন্স হয়, তাহলে দেখো কিভাবে ইনভার্টেড কমার টেন্স গুলো পরিবর্তন হয়, কিভাবে ইনভার্টেড কমার মধ্যে যে টেন্স আছে সেটার পরিবর্তন হয় কিভাবে, ওটা দেখানো হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমরা দেখলাম, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই, আরো বিস্তারিত আজকে যাব। আচ্ছা, নিচে একটা জিনিস দেখো, ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল থাকলে, শ্যাল হলে শুড হয়ে যায় আর উইল থাকলে উড হয়ে যায়, ঠিক আছে, এটা তো ওইভাবে পরিবর্তন হয় না, শ্যালের পাস্ট ফর্ম শুড বানিয়ে দেয়, উইলের পাস্ট ফর্ম উড বানিয়ে দেয়, এভাবে। আর এটা আমরা গতদিন দেখিয়েছিলাম, তাও তোমরা আজকে দেখতে পারো। ঠিক আছে, দেখো পার্সন গুলো কি কি পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্ট ফর্ম কেমন, পসেসিভ ফর্ম কেমন, অবজেক্ট ফর্ম কেমন। এখানে দেখি, এর থেকে সুন্দর একটা আছে, ওটা আমি এর আগে দেখিয়েছিলাম। এর থেকে সুন্দর একটা স্লাইড আছে, ওটা আমি নিয়ে যাই, তারা দেখি ওটা কোথায় আছে, ওটা তোমাদের আমি দেখাই। এই এটা, সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। দেখো প্রোনাউন গুলো, পার্সোনাল প্রোনাউন গুলো
সুন্দরভাবে দেয়া, এই চার্টটা তুমি সুন্দর করে ছবি তুলে রাখতে পারো। দেখো আসবে। অনেক সময় নেটের কারণে ছবি ক্লিয়ার আসে না, দেখো। একটু অপেক্ষা করো ০.৫ মিনিট, দেখো তাহলে ভালো আসবে ছবিটা। দেখো প্রোনাউন গুলো। প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কেমন, মানে নমিনেটিভ ফর্ম যেটাকে বলা হয়। অবজেক্ট ফর্ম কেমন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কেমন, পসেসিভ প্রোনাউন ফর্ম কেমন, রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম কেমন। দেখো তোমাদের কিন্তু এই প্রথম ৩টা সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এই পর্যন্তই সাধারণত ন্যারেশনে। এই বাকি এইগুলো আসে না। পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো সাধারণত আসে না। এগুলো জাস্ট তুমি আমরা জানার জন্য জানতে পারো। ফার্স্ট পারসন আই সিঙ্গুলার, ফার্স্ট পারসন উই প্লুরাল, আই এর অবজেক্ট ফর্ম মি, আই এর পসেসিভ ফর্ম মাই। ফার্স্ট পারসন প্লুরাল উই, উই এর অবজেক্ট ফর্ম আস, উই এর পসেসিভ ফর্ম আওয়ার। দেখো বাংলায় অর্থ করলে কেমন হয়? অবজেক্ট হচ্ছে বাংলায় হচ্ছে কে, মি, মি অথবা আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে বা তোমাদেরকে। তারপর দেখো হার মানে তার, সি মানে সে, হার মানে সরি হার মানে এখানে তাকে বোঝাচ্ছে। আর পরের হারটা হচ্ছে তার। দেখো অর্থাৎ অবজেক্ট ফর্মকে কে বোঝাচ্ছে, হিম তাকে, দেম তাদেরকে, ইট এটাকে। দেখো আর যখন পসেসিভ যখন উচ্চারণ করবো তখন র অথবা এর বুঝাবে। মাই মানে আমার, আওয়ার আমাদের, র আছে দেখো র বা এর, ইওর তোমার অথবা তোমাদের, হার মানে এখানে তার বা তাহার, হিজ তার অথবা তাহার, ইটস মানে এটার, দেয়ার মানে তাহার। অর্থাৎ র এর বুঝালে পারে পসেসিভ পর্যন্ত উচ্চারণ করে। আর অবজেক্ট প্রোনাউন কোনটা? কে, আমাকে, তোমাকে, তাকে, তাদেরকে, এটাকে। ঠিক আছে, এই ধরনের বোঝানোর জন্য অবজেক্টিভ। বাংলায় অর্থটা বোঝার জন্য কোন সেন্টেন্সে এই ধরনের অর্থটা এইভাবে বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী আমরা পরের স্লাইডে যাই, দাঁড়াও দেখি। এটা তোমাদের এই প্রোনাউন গুলো চেঞ্জ অনেকে ভুল করে, এই জন্য নাম্বারটা পায় না। এটা দেখালাম। এটা ওই আগেরটা টেন্স, কোন টেন্স পরিবর্তন হয়, অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকলে এটা, এটার একটা ছবি তুলে রাখতে পারো। এখানে আবার উদাহরণ দিয়ে দেখানো হয়েছে ওই এই যে প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এটাই ছবি তুলে রেখে রাখতে পারো। এখানে উদাহরণটাও দেওয়া আছে, দেখো এই জন্য বলছি। এই স্লাইডটাও ছবি তুলে রাখতে পারো। দেখো সুন্দর করে উদাহরণ দেখো নিচে দিয়েছে। ডিরেক্ট দেখো হি সেড টু মি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেড, সুতরাং পাস্ট টেন্সে আছে টু মি। হি সেড টু মি আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই, আমি ঢাকাতে যাই। দেখো এখানে দেখো কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। আর পরেরটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ইনভার্টেড কমার মধ্যে। আমরা এখানে দেখেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। আর এদিকে খেয়াল করো এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের বাক্য। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বলা হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট হয়। আর সেড টুর পরিবর্তে কি হয়, টোল্ড হয়। সেড টু পরিবর্তিত হয়ে টোল্ড হবে, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দ্যাট হয়।
তারপরে কি করতে হবে দেখো, ইনভার্টেড কমার মধ্যে আই মানে ফার্স্ট পারসন কাকে বোঝাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি দেখো, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর সাবজেক্ট হি আর এটার অবজেক্ট হচ্ছে মি। যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে তাহলে হি বোঝাচ্ছে, তাহলে আই গো মানে হি দিলাম। তারপরে গো প্রেজেন্ট টেন্স আছে, এটার পাস্ট টেন্স ওয়েন্ট, হি ওয়েন্ট টু ঢাকা। ঠিক আছে, এখানে কোনো সময়বাচক শব্দ নেই, তাহলে সময়বাচক শব্দ পরিবর্তন হতো। সময়বাচক শব্দ কি কি, যেমন টু ডে, তারপরে কি আছে ইয়েস্টারডে, তারপর দ্য নেক্সট ডে, টুমরো, এই ধরনের। তারপর নিচের উদাহরণটা দেখো, ডিরেক্ট জামাল সেড টু মি, জামাল আমাকে বললো, জামাল আমাকে বললো, ফার্স্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জামাল, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। আচ্ছা, তারপর দেখো কমা, ইনভার্টেড কমা আছে, তারপর আই এম ক্যাচিং ফিশ, আমি মাছ ধরছি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই সেন্টেন্সটা মানে এই বাক্যটা কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হবে? সেন্টের পরিবর্তে টোল দিতে হবে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দিতে হবে। তারপর দেখো ফার্স্ট পারসন কি আই মানে কি অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে বোঝাবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জামাল, জামাল মানে কি হি, জামাল তো দিতে পারবো না, হি দিব, প্রোনাউন দিব হি। তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ক্যাচিং ফিশ। এই এই সেন্টেন্স গুলো ঠিক আছে, দেখো এটা ছবি তুলে রাখতে পারো, ভালো হয়। আমরা পরবর্তী স্লাইডে যাব সুপ্রিয় শিক্ষার্থী। টাইমের গুলো এর আগে বলেছি, দুই একটা মানে বাদ থাকতে পারে, বই বা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করলে তখন বের হয়ে আসবে। টুডে থাকলে দা, দ্যাট ডে অথবা দা সেম ডে ব্যবহার করতে পারি। যেটা তোমার জন্য সবচেয়ে সহজ হয়, বানানগুলো খেয়াল রাখবে, ছোট সহজ, সেটা মনে রাখার চেষ্টা করো। টুডে থাকলে আমি অ্যাজ এ টিচার, তোমাদের শিক্ষক হিসেবে আমি ব্যবহার করি টুডে থাকলে দ্যাট ডে, দা সেম ডে এটা ব্যবহার করি না। টুমোরো থাকলে দেখো দা নেক্সট ডে ব্যবহার করি বেশি, অথবা দা ফলোইং ডে, দুটোই ব্যবহার করা যায়। টুমোরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, নেক্সট ডেই ব্যবহার করি আমি বেশি, দা নেক্সট ডে। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে দেখো দা ডে বিফোর, এটা ইউজ সাধারণত আমি করি না, আমি করি দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে মানে দা প্রিভিয়াস, অতীতের কথা হলে প্রিভিয়াস দিয়ে করাটা সুবিধা। ঠিক আছে, কারণ ইয়েস্টারডে জায়গা মনে কর তোমার থাকতে পারে হচ্ছে যে লাস্ট স্যাটারডে, লাস্ট, হ্যাঁ, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট টিউসডে, লাস্ট ওয়েডনেসডে, লাস্ট থার্সডে, লাস্ট ফ্রাইডে, লাস্ট, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইভাবে লাস্ট দিয়ে। তাহলে কি দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস স্যাটারডে সানডে, দা প্রিভিয়াস জানুয়ারি ফেব্রুয়ারি, এভাবে প্রিভিয়াসটা মনে রাখার সুবিধা। ইয়েস্টারডে থাকলে আমরা দা প্রিভিয়াস ডে এইভাবে শুরু করব, প্রিভিয়াসটা মনে রাখার সুবিধা এবং সব জায়গায় ব্যবহার করা যায়। টুমোরো থাকলে দা ফলোইং ডে, দা নেক্সট ডে, দুটোই ব্যবহার করা যায়, তবে দা ফলোইং ডে ব্যবহার করাটা বেশি ভালো। তারপর দেখো নেক্সট দিয়ে, এই যে টুমোরো মানে নেক্সট বোঝাচ্ছে, নেক্সট ডে। আচ্ছা, টুমোরো মানে নেক্সট, দেখো নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, দা ফলোইং উইক। এই জন্য দা ফলোইংটা আমি বলছিলাম যে দা ফলোইংটা বেশি ব্যবহার করবো ফিউচারের জন্য, আর পাস্ট টেন্সের জন্য দা প্রিভিয়াস ব্যবহার করবো। ঠিক আছে, দেখো লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ার, তাহলে দা প্রিভিয়াস উইক। এই জন্য আমি বলছিলাম যে ফলোইংটা ব্যবহার করব ফিউচার টেন্স ভবিষ্যতের জন্য, আর পাস্ট টেন্স অতীতের জন্য দা প্রিভিয়াস দিয়ে ব্যবহার করব। নাও অথবা জাস্ট থাকলে দেন হয়, নাও থাকলে দেন, জাস্ট থাকলে দেন, অ্যাগো, বিফোর, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট। এটা তোমরা ছবি তুলে রাখো যার তুলনায় আগে। এই পেজটা একটু দরকার, এখানে একটু কথা আছে, একটু সময় দিই তারপরে আমি বলি।
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ন্যারেশনের এই দেখো রুল 3 বা যেটাই বলি, ইফ দ্য স্টেটমেন্ট মানে কথা বা বিবৃতি বা সেন্টেন্স বাক্যটা যদি হয় ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, মানে চিরন্তন কথার অর্থ কি, মানে সব সময়, অলওয়েজ, সবসময় সত্য। তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিট থেকে আসছে হ্যাবিচুয়াল মানে অভ্যাস, অভ্যাস বা স্বভাবগত, ফ্যাক্ট মানে সত্য বা স্বভাবগত কাজ, অভ্যাস। কনস্ট্যান্ট মানে কি, স্থায়ী, মানে কি অপরিবর্তনশীল, কনস্ট্যান্ট মানে অপরিবর্তনশীল। এন্ড জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট মানে কি ভৌগোলিক, ভৌগোলিক যে সত্য, ভৌগোলিক যে বিষয়গুলো। নো চেঞ্জ অফ টেন্স ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এই জিনিসগুলো যদি থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা কোনো কিছু অপরিবর্তনশীল অথবা ভৌগোলিক যে অবস্থান যদি নির্দেশ করে, তাহলে সেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার কি আছে, আচ্ছা দেখো, তাহলে ওখানে কি টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওখানে যে টেন্সটা আছে সেই টেন্সেই হবে। কারণটা কি দেখো, অর্থ যদি তুমি যদি পাস্ট টেন্সে করো তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে প্রথম উদাহরণটা দেখো কি বলেছে, দ্য টিচার সেড, শিক্ষক বলল, অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে। সুতরাং আমরা জানি কি পাস্ট টেন্স থাকলে পরের ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, তাই না? তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে ইজ আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে ওয়াজ হওয়ার কথা ছিল। দেখো কি কারণে চেঞ্জ হবে না, দেখো অর্থ চেঞ্জ হয়ে গেলে অর্থাৎ এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। দ্য টিচার সেড, শিক্ষক বলল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দেখো তাহলে এটা যদি আমি পাস্ট টেন্সে যদি করতাম তাহলে অর্থ কি হতো, দেখো দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সটা আমি মুখে যেটা বলছি এটা কিন্তু ভুল, কারণ ওখানে ইজ হবে, ওয়াজ হবে না। ওয়াজ হলে অর্থটা কি হতো, দেখো শিক্ষক বলল যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ছিল, অর্থাৎ এখন আর নেই, অর্থাৎ এটা চিরন্তন সত্যকে আমি অর্থাৎ কি এখন আর নেই, বা পৃথিবী সূর্যের চারদিকে করে, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, এইরকম অর্থ করলে পারে অর্থের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, মিনিং পরিবর্তন। এই জন্য এই সমস্ত জিনিস অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কনস্ট্যান্ট এবং জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট, এগুলোর কোনো পরিবর্তন হয় না। অথবা আরেকটা আছে ম্যাথমেটিক্যাল টার্ম, অর্থাৎ গাণিতিক, মনে করো 3+2=5 হয়, এটা এখন যদি বলি 3+2 এটা হচ্ছে 5 হতো, হতো মানে কি আগে হতো এখন আর হয় না, অর্থাৎ এই ধরনের অর্থ। এই জন্য এটা যেই টেন্সে থাকবে সেই টেন্সে, এটাকে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। দেখো তাহলে কি হবে, দ্য টিচার সেড দ্যাট, সঠিক এভাবে হবে, দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেহেতু এটা চিরন্তন সত্য, সুতরাং এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না। তারপর দেখো, এবং নাউন প্রোনাউনের পরিবর্তন হবে না। 4 নাম্বার দেখো কি বলছে, ইফ দ্য রিপোর্টেড স্পিচ হ্যাজ 2 or more verbs, রিপোর্টেড স্পিচ মানে কি ইনভার্টেড কমার মধ্যে যে ভার্ব যদি থাকে একই একই সময়ে, তাহলে অর্থাৎ কি রিপোর্টিং ভার্বের, অর্থাৎ সরি রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যের অংশটা, ওখানে যদি একই এসে অর্থাৎ ওর মধ্যে দুটো যদি একই টাইমে সময় একই থাকে এবং দুটো যদি ভার্ব থাকে, দুই অথবা দুইয়ের বেশি, তাহলে ওখানে কি ভার্বের কোনো পরিবর্তন, টেন্সের পরিবর্তন হয় না। টেন্স যেই টেন্স আছে সেই টেন্সই থাকবে। দেখো উদাহরণটা, দ্য টিচার সেড, শিক্ষক বলল, মিস্টার অ্যান্ড ওয়ার্ক হার্ড ওয়াইল মিস্টার গ্রাসহপার স্লেপ্ট, শিক্ষক বলল মিস্টার অ্যান্ড যখন কাজ করতো, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতো, তখন মিস্টার গ্রাসহপার কি করতো, ঘুমাতো। দেখো এটা কোন টেন্সে, সরি কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দেয়ার দিলাম, তারপর দেখো আর কোনো পরিবর্তন করা হয় নাই। আচ্ছা নিচে আরেকটা দেখো উদাহরণ, দ্য গেম টিচার সেড, ক্রীড়া শিক্ষক বলল, দ্য চিলড্রেন স্যাং, গান গাইলো, ড্যান্স নাচলো, এন্ড প্লেড, খেলাধুলা করলো। এখানে দেখো একাধিক ভার্ব, সুতরাং এটাও পরিবর্তন হবে না, যেই টেন্স আছে ওই টেন্স। এটা কিন্তু সাধারণত খুব কম আসে, খুব কম আসে। যারা ন্যারেশনের সর্বোচ্চ নাম্বার পেতে চাও, এই ধরনের এক্সেপশন গুলো একটু মনে রাখতে হবে নিয়মটা। ছবি তুলে রাখো, তোমাদের জন্য সুবিধা হবে।
পরের স্লাইডে যাবো সুপ্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এটা তোমাদের এর আগে বলেছি, যদি রিপোর্টিং ভার্ব, যদি প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব মানে কি ওইটা সেইজের জায়গা সেইজ হবে, বা শ্যাল উইল সে এই ধরনের থাকলে পারে ওখানে ডিরেক্ট নারেশন মানে কি ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো এটা ছবি তুলে রাখতে পারো, এটা আমি বর্ণনা করলাম না। এই ধরনের সেন্টেন্স খুব কম আসে, এই ধরনের সেন্টেন্স খুব কম। তবে জেনে থাকলে যদি আসে তাহলে পর তোমরা দিতে পারবে এটা এইভাবে। ছবিটা তুলে রাখো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো গ্রামে আসছি, দেখা করতে পারবেন না এখন, ঠিক ঠিকানা নাই কবে যে যাবো দেখি। আমি একটু অসুস্থ, তো এদিক একটু অসুস্থ আছি, পরিবারে করোনা টরোনা এই জন্য অসুস্থ আছি। কোন কেমিস্ট্রি রব স্যার? ওদের সিলেবাসের মধ্যে দেখেন নাম্বার আছে, ওদের সিলেবাস আছে না, ওদের সিলেবাস বই আছে না, সিলেবাসের মধ্যে টিচারের নাম্বার দেয়া আছে দেখেন। যদি না পান, হ্যাঁ হ্যাঁ, অফিসে সবসময় লোকজন আছে, গেলে বাড়ি পাবেন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা দেখছি, পরের স্লাইডে আমরা যাই। দেখো এটা আমাদের জানার দরকার, এটা আমাদের ভালোভাবে দেখতে পারিনি। আমাদের আর কয় মিনিট আছে দেখি তো, আর 3 মিনিট আছে। আচ্ছা, তার মধ্যে আমরা দেখো চেষ্টা করি যতটুকু পারি। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, ছবি তুলে রাখো। ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্ন, যেই সেন্টেন্স গুলো, এটাই হচ্ছে ইন্টারগেটিভ, অর্থাৎ প্রশ্ন করবে। প্রশ্ন করাকে আমরা ইংরেজিতে কি বলি? আস্ক, মানে প্রশ্ন করো, আস্ক প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। প্রেজেন্ট টেন্সে আস্ক, আস্ক, আর পাস্ট টেন্সে আস্ক, আস্কের সাথে ইডি। আস্কের পরে টু যদি থাকে টু দিবা, টু হয় না, আস্কের পরে টু হয় না। ঠিক আছে, দেখো if the reported speech begins with who, what, which, when, where, why, etc. অথবা যদি দেখো এই যে অর্থাৎ who, what, which, when, where, why, how এগুলো যদি থাকে, অথবা অথবা কি, অথবা তোমার অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন থাকে। অক্সিলারি ভার্ব কি কি? am, is, are, was, or have, has, had, এইগুলো shall, will দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কি হবে? এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স না। ঠিক আছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স না। প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কি দিব? সেই সেই যেখানে থাকবে আস্কড দিব, পাস্ট টেন্স থাকলে আস্কড, আর প্রেজেন্ট থাকলে ইডি হবে না, শুধু আস্কড এর সাথে এস অথবা শুধু আস্ক, এভাবে হবে। সাধারণত পাস্ট টেন্সে থাকে, এর জন্য আস্কড দিব। দেখো আস্ক এর সাথে টু হয় না। ঠিক আছে, হি সেড টু হার হু আর ইউ, সে তাকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ একজন ছেলে মানুষ একজন মেয়েকে জিজ্ঞাসা করলো হু আর ইউ, এই আপনি কে? দেখো তাহলে এখানে সেড টুর পরিবর্তে আস্কড হলো, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন। আর দেখো হু, এটা ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন মানে ডাব্লিউ অথবা হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো সবগুলো কি ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে পরে ওখানে ইনভার্টেড কমা উঠিয়ে আলাদা করে কোনো ইফ দিতে হয় না, ওখানে ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসায় দিতে হয়। কিন্তু ওটা ছোট হাতের দিয়ে করতে হবে, যেহেতু সেন্টেন্সের মাঝখানে তখন চলে এসছে, তখন কি হবে? ওটা স্মল লেটারে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেখো হু, তারপরে আর ইউ, এখানে প্রশ্নবোধক থাকবে না, তখন কি হবে? এই অবজেক্ট মানে কি, এই দেখো এই ইউটা মানে কি? অবজেক্ট, অবজেক্ট মানে কি? হার, হারের
সাবজেক্ট ফর্ম কি শি, প্রেজেন্ট টেন্স আছে ভার্বটা শেষে আসে, ভার্বটা শেষে আসে, তাহলে পারে কি অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ ইন্টারগেটিভ যেই ধরনের সেন্টেন্সই থাকুক না কেন, ন্যারেশন চেঞ্জ করার পরে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে, এটা খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর 1 মিনিট করে সময় আছে। তোমরা এটা ছবি তুলে রাখো। আমরা এখনই ক্লাস আজকের মতো এই পর্যন্ত রাখি। আগামী দিনে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের থেকে বিস্তারিতভাবে আলোচনা করব। শিক্ষার্থী, এখন তাহলে আমরা রাখি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আগামী বুধবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ স্যার মনে করে দেওয়ার জন্য।